শ্রী শ্রী দাদা বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। আর বাড়ি ফিরতে গিয়ে সেই সহপ্রতি ঋত্বিক এবং তার পরিবারের হলো ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ঘটনাটা যাকে নিয়ে তার নাম রতিরঞ্জন দত্ত। শ্রী শ্রী দাদা তখন কাকুরগাছি ঠাকুর বাড়িতে। সন্ধেবেলা সেখানে পৌঁছলেন রতিরঞ্জনদা, সাথে স্ত্রী ও মেয়েরা। বড় মেয়ে মামনি, ছোট মেয়ে সোনামণি। ইষ্টপ্রসঙ্গে নানান কথা হচ্ছিল, কিন্তু রাত একটু বাড়তে না বাড়তেই পূজ্যপাত দাদা রতিদার বড় মেয়ে মামনিকে হঠাৎ ডেকে বললেন, মামনি তাড়াতাড়ি বাবাকে নিয়ে বাড়ি যা, দেরি করিস না। কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। তার উপর করিডোরে পরিচিত অনেক গুরুভাই দাদা মাইদের সাথে দেখা হয়ে গেল। খোঁজ গল্প করতে গিয়ে অজ্ঞাতসারেই আরও খানিকটা সময় অতিবাহিত হয়ে গেল। শ্রী শ্রী দাদা বলেছিলেন তাড়াতাড়ি বাড়ি যা, কিন্তু বিলম্ব হয়ে গেল। আর নেমে এলো দুর্যোগের কালরাত্রি। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। দ্রুত পদক্ষেপে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে শোনা গেল একটু আগেই যাদবপুর যাওয়ার বাস এবং মিনি বাস বেরিয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যে বাসগুলো এলো তাতে অত্যধিক ভিড়, ওঠা সম্ভব হলো না। অগত্যা একটা ট্যাক্সি থামালেন। মেয়েরা এবং স্ত্রী বসল পিছনের সিটে, সামনে ড্রাইভারের পাশের সিটে বসলেন রতিরঞ্জনদা। গাড়ি খানিকটা এগিয়ে যেতেই বোঝা গেল ড্রাইভারের মুখ থেকে ভেসে আসছে নেশাপানের উগ্রগন্ধ। বেলেঘাটা ব্রিজে উঠতে গিয়ে ট্যাক্সিটা হালকাভাবে ধাক্কা মারল সামনের একটা গাড়িতে। ড্রাইভারকে একটু বকাবকি করে সাবধানে এবং আস্তে চালাতে বলা হলো। বিড়লা মন্দির ছাড়িয়ে গড়িয়াহাট জংশনের দিকে চলেছে ট্যাক্সি। বোঝা গেল ড্রাইভার মদের নেশায় তন্দ্রাচ্ছন্ন। অদূরেই একটা বিশাল গাছ ফুটপাথের উপর। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ধাক্কা খেল ট্যাক্সি ওই গাছের সঙ্গে। গাড়ি সোজা খাড়া হয়ে বাঁদিকে কাত হয়ে প্রচণ্ড শব্দে গোঁত খেয়ে পড়ল। তার ঠিক আগের মুহূর্তেই ড্রাইভার ডান দিকের দরজা খুলে চটজলদি চলন্ত অবস্থায় লাফ দিয়ে বেরিয়ে গেছে। গরম কালো ধোঁয়াতে অন্ধকার হয়ে গেল চারিদিক। পথের লোকজনের হইচই, চিৎকার, চেঁচামেচি। গাড়ির দরজা দুটোই দুমড়ে গেছে। বহু কষ্টে বার করা হলো রতিরঞ্জনদাকে। অবস্থা ক্রিটিক্যাল। মেয়েরা দুজন অল্প বিস্তর আঘাত পেয়েছে, স্ত্রীর আঘাতও বেশি, তিনি দাঁড়াতে পারছেন না। আর রতিদার সাদা ধুতি পাঞ্জাবি ভেসে চলেছে রক্তে। ধরাধরি করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাদের। এর পরের গল্পটা বড় মেয়ে মামনির তার পিতাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার লড়াই। রাত তখন 11টা। সেটা মোবাইল ফোনের যুগ নয়। মামনিকে ফার্স্ট এড দেওয়ার পর মামনি একাই ফোনের বুথের খোঁজে গেল। সবার আগে পরম অভিভাবক শ্রী শ্রী দাদাকে সবটা জানাতে হবে। এদিকে হাসপাতালে চলছে বাকিদের স্টিচ করা। রতিরঞ্জনদার আঘাত ভীষণ গুরুতর। মামনি ফোনে যোগাযোগ করল কাকুরগাছি মন্দিরে। এয়ারটেল ফেল করতে পারে, বিএসএনএল ফেল করতে পারে, কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক ফেল করে না। মিনিট 20 মধ্যেই যাদবপুর থেকে এসে গেলেন অনেকে। ঠাকুরবাড়ির গাড়িতে এলেন ডাক্তার বিনায়ক মহাপাত্র, দুলাল মজুমদার, সঞ্জীব মণ্ডল, দেবতোষ দাস, নরহরি মান্না। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা করে বড় মাপের প্রখ্যাত একজন নিউরোলজিস্ট ডাক্তারকে বাইরে থেকে আনানো হলো রতিরঞ্জনদাকে দেখবার জন্য। তিনি দেখে বললেন, এই মুহূর্তে এখানকার অ্যারেঞ্জমেন্টে এর চিকিৎসার ব্যবস্থা নেই, এক্ষুনি ক্যালকাটা হসপিটাল বা অন্য কোথাও নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে ডাক্তার বিনায়ক দ্বারা সব ব্যবস্থা করে নিলেন। সেবা প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে ক্যালকাটা হসপিটালে। পিছনে ডাক্তার বিনায়কদার গাড়ি, তার পিছনে ট্যাক্সি এবং বাইকে যাদবপুরের সৎসঙ্গী ভাইরা এবং পাড়ার কিছু ছেলেরা। প্রয়োজনে এক সীতাকে বাঁচাতে তিনি হাজার হাজার বানর সেনা পাঠাতে পারেন। দুলালদা এবং ডাক্তার বিনায়কদা কথা বললেন ক্যালকাটা হসপিটালের ডাক্তার এবং স্টাফদের সঙ্গে। ওখানে অ্যাডমিশন নিল না। তারপর কোঠারি মেডিকেল ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া হলো, সেখানেও ভর্তি নিল না। এরপর উডল্যান্ডস হসপিটাল। অন ডিউটি ডাক্তার, নার্স ও স্টাফেরা অ্যাম্বুলেন্সের সামনে এগিয়ে এলেন। প্রথমে ঝুঁকি নিতে চাইছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডাক্তার বিনায়ক মহাপাত্রদা সমস্ত ঝুঁকি নিয়ে তাদের নির্দেশ মতো সমস্ত লিখে দিতে তবে তারা অ্যাডমিশন করাতে সম্মত হলো। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে লিফটে নিয়ে সোজা আইসিসিইউ। আগের সমস্ত সেলাই কেটে
নতুন করে সেলাই শুরু হলো শরীরের বিভিন্ন অঙ্গে। ডাক্তার, নার্স, স্টাফেরা যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু করলেন। ওদিকে পূজ্যপাদ দাদা হাসপাতালের অর্থাদি জমা দেওয়ার ব্যবস্থা করেছেন। ঠাকুর পরিবারের অনেকে এবং সৎসঙ্গীরা হাসপাতালে চিকিৎসা খাতে অর্থাদি জমা দিতে থাকেন, যাতে চিকিৎসার কোনো রকম অসুবিধা না হয়, কোনো ত্রুটি না হয়। সিটি স্ক্যান হলো। লেটেস্ট রিপোর্ট নিয়ে পরের দিন ভোরে কাকুরগাছি ঠাকুরবাড়িতে পূজ্যপাদ দাদার কাছে সমস্ত নিবেদন করে বাবার প্রাণ ভিক্ষা করতে শুরু করলো মামনি। শ্রী দাদা বললেন, কাঁদিস কেন? তোর স্ট্যামিনা দেখে আমরাও অবাক হয়ে যাই। বাবার সুস্থতার জন্য যা করণীয় করছিস তো? ঠাকুরের দয়ায় ভালো হয়ে যাবে। বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে মন্দিরের বাকি কাজটুকু যথাশীঘ্র পারে শেষ করে ফেলতে বলবি। এরপর ওখান থেকে মামনি সোজা হাসপাতালে চলে এসেছে। চোখে মুখে এখন তার আত্মপ্রত্যয় ও দৃঢ়তা। সেই দিব্য উজ্জ্বলতার ভাব স্পর্শ করল রতিরঞ্জন দাকেও। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন হাসপাতালে থাকতে হবে ঠিকমতো চিকিৎসার জন্য, কিন্তু আর মন চাইছে না। ব্যক্তিগত মুচলেকায় বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসার প্রস্তুতি নিল সবাই। বাড়িতে উডল্যান্ডস হসপিটালের চিকিৎসকরাই রুটিন মাফিক এসে যথাবিহিত দেখে যাচ্ছেন। তাদের পরামর্শ মতো কোনো নার্স নিতে সম্মত হননি রতিরঞ্জন দা। নার্স তার মেয়েরা। ঘড়ির কাঁটায় কাঁটায় ঔষধপত্রাদি সেবন, খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব করানো, তা পরিষ্কার করা সবই করছে মামনি। দিনে রাত্রে 2 ঘন্টাও ঘুম নেই। বাড়িতে আসবার কয়েকদিন পরে ডাক্তারের নির্দেশে সেদিন স্নান করানো হবে রতিরঞ্জন দাকে। বেলা 10টা নাগাদ বিছানা থেকে তুলে পাশে একটা চেয়ারে বসিয়ে স্নান করিয়ে দেওয়া হলো সাবান এবং স্যাভলন ইত্যাদি দিয়ে। স্নানের পরে শারীরিকভাবে খুব ভালো লাগছিল এবং মানসিকভাবে খুব আনন্দ হচ্ছিল রতিরঞ্জন দার। বারবার ওই সময় কেন জানি পরম পূজ্যপাদ দাদার কথা, দাদার চেহারা বারবার ভেসে আসছে রতিরঞ্জন দার স্মৃতিতে। এ কিসের পূর্বাভাস? হঠাৎ মামনিকে বলে ফেললেন রতিরঞ্জন দা, দাদা আসতে পারেন, আমাকে লুঙ্গির মতো ভাঁজ করে একটা ধুতি পরিয়ে দে, আর একটা পাঞ্জাবি পরিয়ে দে, দেরি করিস না। সেই মতো সব পরিয়ে দিয়ে বিছানার ধারে একটা চেয়ারে বসিয়ে দিল 2-3 জনে মিলে জানলার ধারে। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। প্রবল বর্ষণে রাস্তার ওপারের গাছপালাগুলোকেও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ঘরে ঢুকলেন পরম পূজ্যপাদ দাদা। এসে বললেন, কিরে মামনি, খবর কি? বলেই শ্রী দাদা এগিয়ে গেলেন রতিরঞ্জন দার দিকে। এসে মাথায়, কপালে, গাল দুটোতেই হাত বুলিয়ে দিলেন। আনন্দে ঝরঝর করে 2 চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে রতিরঞ্জন দার। শ্রী দাদা বললেন সঞ্জীবদার দিকে তাকিয়ে, এই তো রতিদা ভালো হয়ে গেছে। আরও অনেক কথাবার্তা বললেন বেকুব কোথাকার, যারা বহু মানুষ নিয়ে চলে, যাদের উপর অনেক মানুষ নির্ভর করে, তাদের এরকম অ্যাক্সিডেন্ট করাটা বেকুবি ছাড়া আর কি। মামনির দিকে তাকিয়ে বললেন, আর যাতে এমনটা না হয় সেইভাবে চলতে বলবি বাবাকে। 2 মেয়ের দিকে তাকিয়ে আরও একবার বললেন, শোন, বাবাকে তাড়াতাড়ি সুস্থ করার আরেকটা তুক বলে দিতে পারি। মামনি, তোর বাবা যদি ডেলি প্রতিদিন 50 জন করে দীক্ষা দিতে পারে, তাহলে দেখবি তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে আগের মতো ছুটতে পারবে। একটু থেমে বললেন, শোন, জুলাই মাসে ঋত্বিক কনফারেন্স, তার আগে অন্তত 100 দীক্ষা দেয় যেন তোর বাবা। আর কনফারেন্সের 1 সপ্তাহ আগেই ওই দীক্ষাপত্র, দীক্ষা প্রণামী দেওঘরে কারোর সঙ্গে পাঠাবার ব্যবস্থা করবি। ঠাকুরের দয়ায় শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, অফিসে তাড়াতাড়ি জয়েন করতে পারবে। যে বসতে পারছে না নিজে, বসতে গেলে 2-1 জনের সাহায্য নিয়ে বসতে হয়, সে কিভাবে দীক্ষা দেবে? সবারই দৃষ্টি পূজ্যপাদ দাদার দিকে নিবদ্ধ। দীক্ষা দিতে কিভাবে বিছানায় বসতে হবে, কিভাবে কতখানি উঁচু করে আসনে কেমনভাবে শেষে ঠাকুরের প্রতিকৃতি বসাতে হবে, চক্র ছবি কিভাবে বসবে, দীক্ষার্থীরা কোথায় কেমনভাবে বসবে, ঘুরে ঘুরে পুঙ্খানুভাবে খুঁটিনাটি সব দেখিয়ে দিলেন। বৃষ্টি একটু থামতেই বললেন, সঞ্জীব, এবার বেরিয়ে যাওয়া যাক। মেয়েরা অর্ঘ্য দিয়ে প্রণাম করতেই শ্রী দাদা বললেন মামনিকে, এটা মন্দিরের কাজে লাগাবি। মন্দিরের বাকি কাজ যত শীঘ্র সম্ভব শেষ করে ফেলা চাই। বললেন, ঠাকুরকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, যদি তার কাজ করার ইচ্ছে থাকে, ঠাকুর তা পূরণ করেনি। পূজ্যপাদ দাদা চলে যাওয়ার পরই তাঁর শুভাগমনের সংবাদ এদিক ওদিক জানাজানি হয়ে গেল। খানিক বাদেই মডার্ন পার্ক থেকে তপন রায়দা বোম্বাই থেকে আগতা তার কন্যা অনুরাধা দত্তকে নিয়ে এলেন দীক্ষার জন্য। হয়ে গেল প্রথম দীক্ষা। পরের দিন 4 জন দীক্ষা নিল। পরপর 3 সপ্তাহের আগেই 100 জনের দীক্ষা হলো। কদিন বাদে
অফিসে ক্র্যাচে ভর করে জয়েন করলেন রতিরঞ্জন দা। উডল্যান্ডস হসপিটালের ডাক্তাররা বলেছিলেন ঈশ্বরের দয়ায় বেঁচে গেলেও অফিসে কোনোদিন যাওয়া সম্ভব হবে না, কিন্তু তাঁর দয়ায় সবই সম্ভব হতে পারে।